হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। হ্যালো, 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 হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে? হ্যালো, সবকিছু শোনা যাচ্ছে কি? হ্যালো, শোনা যাচ্ছে কিনা একটু জানাও আমাকে, আহ, যারা এখন লাইভটা দেখতেছে। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো লাইভটা এখান থেকে কন্টিনিউ করা শুরু করি আমি। আহ, তোমরা যারা এই মুহূর্তে দেখতেছো কেমন আছো একটু জানাও কমেন্ট করে, তো জানতে আমার সুবিধা হয়। তো আজকে আমরা যেই ক্লাসটা নিব সেটা হলো মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টার 6। তো এই চ্যাপ্টারের মধ্যে যেই টপিকগুলা থেকে তোমার সব থেকে বেশি কোশ্চেন আসে সেই টপিকগুলো সম্পর্কে তো জানবোই, প্লাস সেই টপিকগুলোর থিওরি জানার চেষ্টা করব এবং সেই টপিকগুলোর উপর থেকে আমরা কিছু কোশ্চেন সলভ করব। তো তোমার যদি এতদিন পর্যন্ত মহাকর্ষ এবং অভিকর্ষর টপিকগুলো ক্লিয়ার না থাকে, তারপরও আজকের ক্লাসটা যদি তুমি পুরোটা শেষ পর্যন্ত দেখো, আই হোপ তোমার অ্যাডমিশন জার্নিতে আর কোনো সমস্যা হবে না মহাকর্ষ এবং অভিকর্ষ এই অধ্যায়টাতে। তো শুরুতেই আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই আলোচনা যাওয়ার আগে তোমরা যারা ক্লাসটা করতেছো অবশ্যই জানাও যে হচ্ছে সবকিছু ক্লিয়ার শোনা যেতেছে কিনা। অন্নি আহমেদ জানাইছো হ্যাঁ ক্লিয়ার শোনা যাইতেছে। ওকে, তো আমরা হচ্ছে শুরু করি আমাদের ক্লাসটা। প্রথম যে টপিকটা আমরা সব থেকে যে টপিকটা সম্পর্কে আমরা আলোচনা করব সেই টপিকটার নাম হলো কেপলারের সূত্র। কেপলার। এখন কেপলারের তিনটা সূত্র আছে। সো তিনটা সূত্র খুব বেশি ইম্পর্টেন্ট না, যে সূত্রটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই সূত্রটা হলো 2 নম্বর সূত্র, কেপলারের 2 নম্বর সূত্র। কেপলারের 2 নম্বর সূত্রটা এক্স্যাক্টলি কেন ইম্পর্টেন্ট, কারণ হলো এই জায়গা থেকে তোমার অ্যাডমিশনে বেশি বেশি কোশ্চেন আসে। অন্যগুলা থেকে জাস্ট তুমি বই থেকে বাকিটা জানবা যে ওই সূত্রগুলা কি বলছে, বাট এই টপিকটা তোমাকে বুঝতে হবে, প্লাস কেপলারের যে 2 নম্বর সূত্র সেটা তোমাকে বুঝতে হবে, প্লাস ওই সূত্র থেকে কি ধরনের ম্যাথ আসে সেটা আমরা একটু পরেই দেখবো। তো 2 নম্বর সূত্রটা অ্যাকচুয়ালি কি বলতেছে, ধরো তোমার এখানে একটা সূর্য আছে,
এই সূর্যকে কেন্দ্র করে একাধিক গ্রহ ঘুরতেছে। এই সূর্যকে কেন্দ্র করে কতগুলো গ্রহ ঘুরতেছে, একাধিক গ্রহ ঘুরতে পারে। তো ধরো এই সূর্য থেকে প্রথম যে গ্রহটা আছে তার ব্যাসার্ধ হলো R1, এবং দ্বিতীয় যে গ্রহটা আছে তার ব্যাসার্ধ হলো R2। কেপলার মহাশয় এসে তোমাকে কি বলতেছে? কেপলার মহাশয় বলতেছে যে এইখান থেকে এই গ্রহটার যে পর্যায়কাল তার সম্পর্ক হবে এর বর্গ, এর যে পর্যায়কালটা অর্থাৎ এখান থেকে পুরাটা ঘুরে এই পর্যন্ত আসতে যাওয়ার সময় লাগবে তার বর্গ এর দূরত্বের সমানুপাতিক। অর্থাৎ কেপলার বলতেছে 2 নম্বর সূত্রে টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। এটা হলো তোমার 2 নম্বর সূত্র। তো তুমি আগে এটা নোট ডাউন করো, দেন আমরা দেখি এখান থেকে আসলে ম্যাথ কিভাবে ফরমেশন গুলো করানো হচ্ছে। কেপলার কি বলতেছে যে তোমার ধরো একাধিক গ্রহ ঘুরতেছে, এই গ্রহগুলোর পর্যায়কালের বর্গ তাদের দূরত্বের ঘনফলের সমানুপাতিক। ওকে, তার মানে বুঝতে পারতেছ যে তোমার পর্যায়কাল, দূরত্ব যত বাড়বে তোমার পর্যায়কালও তত বাড়বে, দূরত্ব যত বাড়বে তোমার পর্যায়কালও তত বাড়বে। অর্থাৎ যত দূরত্ব তোমার বাড়তেছে তত তোমার সময়ও লাগবে। এটা তুমি জাস্ট রিয়েল লাইফ সিচুয়েশনে বুঝাইতে পারো। তুমি ধরো পড়াশোনা করতেছো, তো পড়াশোনার সাথে যত ডিস্টেন্স তুমি বাড়াবা তোমার যে অ্যাকচুয়াল টার্গেট, তোমার লাইফের যে টার্গেট, শুধু পড়াশোনা না, ধরো তুমি লাইক যে তোমার একটা জীবনের কোনো একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যের জন্য তুমি কাজ করতেছো। এখন সেটা কাজ করার জন্য তুমি যতটা ডিস্টেন্স বাড়াবা তত তোমার লক্ষ্য থেকে তুমি তত দূরে সরে যাবা। তো রিয়েল লাইফ এক্সাম্পলটাও তোমার মনে রাখা জরুরি। সো যারা এই মুহূর্তে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ অথবা ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য বলবো যে তোমাদের তো মেন টার্গেট হলো কোন একটা ভার্সিটিতে অ্যাডমিট হওয়া। সেই ক্ষেত্রে তুমি অবশ্যই মাথায় রাখবা যে তুমি যত পড়াশোনা থেকে ডিস্টেন্স মেনটেন করবা তত দূরে যে ছিটকায় পড়বা, তত লক্ষ্য থেকে দূরে যাওয়া। সেটা কেপলারের দ্বিতীয় সূত্র থেকে তুমি সুন্দর মতো বুঝতে পারতেছো যে তোমার পর্যায়কালের সম্পর্ক বর্গমূলের সাথে তোমার হলো ঘনফলের সমানুপাতিক। যত দূরত্ব বাড়বে তত হচ্ছে তোমার পর্যায়কাল বাড়বে। এখন আসি এই জায়গা থেকে অ্যাকচুয়ালি ফরমেশন গুলো কিভাবে করা পসিবল। তো দেন আমরা দেখতে চাই T1, এখান থেকে বলতে পারো T1/T2। আমি যদি দুইটা গ্রহের জন্য এর পর্যায়কাল ধরিয়ে নেই হচ্ছে T1, এর পর্যায়কাল ধরে নেই T2, তার স্কয়ার ইকুয়াল তুমি বলতে পারো R1/R2 তার উপর হোল কিউব। এই সূত্রটা তোমার লাগবে, এই সূত্রটা তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই সূত্রটা লাগবে। এখন এই জায়গা থেকে তোমার কোশ্চেন কি ধরনের হইতে পারে, কোশ্চেন কি ধরনের হতে পারে সেটা একটু আমরা দেখি। লাইফটা কি দেখা যেতেছে না? আচ্ছা, লাইভটা কি দেখা যেতেছে কিনা একটু আমাকে জানায়ও প্লিজ, আমি হচ্ছে বুঝতে পারতেছি না যে দেখা যাচ্ছে। ওকে, মাঝখানে কি কোথাও কেটে গেছিল নাকি? মাঝখানে কি কোথাও লাইভটা কেটে গেছিল কিনা একটু জানাও। আচ্ছা, আমরা যে জায়গাটাতে পড়তেছিলাম সেটা হলো কেপলারের সূত্র। তো কেপলারের সূত্র থেকে অ্যাকচুয়ালি কি ধরনের কোশ্চেন তোমার পরীক্ষার মধ্যে আসতে পারে সেই সূত্র থেকে আমরা একটু আগে যে সূত্রটা জানলাম, যে সূত্রটা হলো এটা T1/T2 তার উপর স্কয়ার ইকুয়াল হলো R1/R2 তার উপর হোল কিউব। এটা হলো আমার মেইন সূত্র। এখন পরীক্ষায় তোমার তো সূত্র লাগবে না, পরীক্ষা লাগবে কি কোশ্চেন। সেই কোশ্চেনটা কিভাবে সলভ করতে পারো সেটা দেখি। ওকে, তো কোশ্চেন ধরো তোমাকে একটা কোশ্চেন করতে পারে, যে টাইপের কোশ্চেন বিগত বছরে আরইউতে এই একটা কোশ্চেন আসছিল, সেটা বলি সূর্য থেকে। কোশ্চেনটা ছিল সূর্য থেকে ওয়েট সূর্য থেকে প্রথম গ্রহর দূরত্ব দ্বিতীয় গ্রহ
অপেক্ষা 4 গুণ হলে আবর্তন কালের সম্পর্ক। এটা আর ইউতে আসা একটা কোশ্চেন। এই কোশ্চেনের মধ্যে বলছে যে সূর্য থেকে প্রথম গ্রহের দূরত্ব দ্বিতীয় গ্রহ অপেক্ষা 4 গুণ হলে আবর্তন কালের মধ্যে সম্পর্ক কত। এখান থেকে বুঝতে পারতেছো, যদি আমার এটা হলো সূর্য, এটা ধরো সূর্য, তো এই সূর্য থেকে প্রথম গ্রহের দূরত্ব বলছে R1 এবং দ্বিতীয় গ্রহের দূরত্ব ধরলাম R2। তো প্রথম গ্রহের দূরত্ব দ্বিতীয় গ্রহ অপেক্ষা 4 গুণ, তার মানে R1 ইকুয়াল 4 R2, তার মানে এটা হলো আমার R1 আর এটা হলো ধরো R2। এখন বলছে তার মানে আমার পর্যায়কালের আবর্তনকালের সম্পর্ক বা পর্যায়কালের সম্পর্ক দুটো সেম কথাবার্তা। T1 T2 তোমার কাছে চাইছে হচ্ছে T1 রেশিও T2, এইটার অনুপাত কত। তো আমি জানি কি R1 বাই R2 এর উপরে হোল কিউব, এটা হলো স্কয়ার। এই সূত্রটা তো আমি জানি, তাই না? যদি জানি তাহলে আমাকে বলছে R1 বাই R2 ইকুয়াল কত 4, তার মানে আমি বলতে পারি T1 বাই T2 হোল স্কয়ার ইকুয়াল 4 এর উপর কিউব, তার মানে T1 বাই T2 4 কিউব মানে কত 64, 64 এর উপর রুট, তার মানে 8। অর্থাৎ T1 হবে T2 থেকে 8 গুণ বেশি। অর্থাৎ T2 যদি তোমার 6 মিনিট লাগে আবর্তন করতে, T1 লাগবে 6 8 48 মিনিট, অর্থাৎ 6 ঘন্টা লাগলে ওটা লাগবে 48 ঘন্টা। এটা যদি 20 ঘন্টা লাগে ওটা লাগবে 160 ঘন্টা। সো এইভাবে সম্পর্ক রিলেটেড কোশ্চেন গুলো তোমার পরীক্ষার মধ্যে আসে। তো হোপফুল যে আমি আশাবাদী যে এই টপিক থেকে কোনো কোশ্চেন আসলে তুমি পরীক্ষার হলের মধ্যে পারবা। টপিকটা ক্লিয়ার হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাও যারা ক্লাসটা করতেছো। আমরা নেক্সট টপিকে যাই। যারা ক্লাসটা করতেছে একটু রেসপন্স করিও, বেটার হয় আমার জন্য তোমার ক্লাসটা নেওয়া। রেসপন্স না করলে আসলে বোঝা যায় না যে তুমি আসলে ক্লাসটা করতেছো কিনা। ওকে, আমরা হচ্ছে নেক্সট টপিক যেটা পড়বো সেটার নাম হলো মহাকর্ষ বল সংগ্রাম। মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল অলরেডি তোমরা হাজারবার পড়ে আসছো, ক্লাস 9 10-এ পড়ছো, এইচএসসি লাইফে হাজারতম বার পড়ছো, আজকেও একবার পড়ে নাও যাতে আর অ্যাডমিশন টাইমে জীবনে পড়ার না লাগে। মহাকর্ষ বল কি বলে, ধরো একটা বস্তু আছে আর একটা বস্তু আছে, m1 ভরের বস্তু আছে, m2 ভরের বস্তু আছে, এরা পরস্পর থেকে আর ডিস্টেন্সে আছে। মহাকর্ষ বল তোমাকে যেটা বলে যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরের দিকে আকর্ষণ করবে। ওকে, এই আকর্ষণ বলটা কেমন হবে? এই আকর্ষণ বলটা হবে বলদয়ে তোমার বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তনাপাতিক। তার মানে কি বোঝানো হইতেছে, এফ সমানুপাতিক m1 m2, এফ সমানুপাতিক 1/r², তার মানে এফ ইকুয়াল তুমি বলতে পারো জি m1 m2 বাই r²। এই জিনিস আসলে নতুন করে বোঝানোর কিছু নাই তোমাকে। আমি যেটা বুঝাইতে চাই এখান থেকে আসলে তোমার অ্যাকচুয়াল ফরমেশনে কোশ্চেন কিভাবে হইতে পারে এবং এখান থেকে আরো অন্য কোন সূত্র কিভাবে তৈরি করা পসিবল। আসো আমরা একটু দেখি। এটা গেল মহাকর্ষ বল। এখন যদি এই মহাকর্ষ জিনিসটা একটা পৃথিবী কল্পনা করো, ধরো পৃথিবী আর এই পয়েন্টে একটা বস্তু আছে। তো পৃথিবী কি করে, সব সময় তার কেন্দ্র থেকে আকর্ষণ করে। পৃথিবী যে কাজটা করে কেন্দ্র থেকে তার আকর্ষণ করে। তো কেন্দ্র থেকে তার আকর্ষণ কত, আর।
ডিসটেন্স কত r। এখানে একটা বস্তু আছে যার ভর হলো m। ওকে, নো প্রবলেম। তো সেই ক্ষেত্রে আমার যদি মহাকর্ষ বলটা হয়, সেই বলটা হবে আমার অভিকর্ষ ত্বরণ। ওকে, যে মহাকর্ষ বলটা, এই বলটা যে ত্বরণটা তৈরি করবে সেই ত্বরণটাই হবে আমার অভিকর্ষ ত্বরণ। তো আমি এই গ্র্যাভিটেশনাল ফোর্সকে প্রকাশ করতেছি Fg দ্বারা, তার মানে তুমি বলতে পারো Gmm/r²। তো এখান থেকে যদি আমার মহাকর্ষ ত্বরণটা এইভাবে আসছে Vmm/r², তো এই m আর এই m বাদ যে আমার সেই অভিকর্ষ ত্বরণের সূত্রটা আসছে। এই সূত্রটা তোমার ইম্পর্টেন্ট এবং তোমার অবশ্যই দরকার পড়বে। এবার আসি, এটাও বাদ, এই জি কে আমরা কি লিখতে পারি? জি ইকুয়াল হলো Gm/r², তাই তো? তো এমটা কি ভাইয়া? এমটা হলো পৃথিবীর ভর। পৃথিবী কি একটা গোলক। পৃথিবী কি জিনিস? পৃথিবী হলো একটা গোলক। তো পৃথিবী গোলক হলে আমরা একটা জিনিস দেখি, পৃথিবী হলো একটা গোলক। এটা যদি আমার পৃথিবী হয়, তো এর ভর হলো আমার এম। ঠিক আছে, এর ভর এম, নো প্রবলেম। তো আমার পৃথিবী যেহেতু গোলক, তার ব্যাসার্ধ আর, তার মানে তার আয়তন কত? 4/3πr³। এটা হলো আয়তন। তো একটা সূত্র কি মনে আছে যে ঘনত্ব, কোনো কিছুর ঘনত্ব সমান কত? ঘনত্ব রো ইকুয়াল m/v। এই সূত্র মনে আছে? ঘনত্ব রো ইকুয়াল হলো m/v। সো আমার পৃথিবীর যেহেতু আমি ভর বের করতে চাইতেছি, তো m ইকুয়াল আমি বলতে পারি রো ইন্টু ভি। সো রো ইকুয়াল রো, তার মানে 4/3πr³ রো। এটা আমি বলতে পারতেছি পৃথিবীর ভর। সো এখন তুমি যদি দেখো যে আমার জি ইকুয়াল কি পাইছিলাম একটু আগে? Gm/r²। এখানে G/r² আমি বসায় m এর ভ্যালুটা বসাই দিলাম। m এর ভ্যালু বসাই দিলে কি হবে? 4/3πr³ রো। তো এই r², আর এখান থেকে r² বাদ গেলে r থাকবে, এবং তোমার আরেকটা নতুন সূত্র আসবে 4/3πρgr। এই সূত্র খাতার মধ্যে নোট ডাউন করে রাখো। তার মানে জি এর তুমি এখন পর্যন্ত কয়টা সূত্র পাইলা? দুইটা সূত্র। জি এর কয়টা সূত্র পাইছো? দুইটা। এটা নোট ডাউন করে রাখো, একটু পরে আবার লাগবে। জি এর একটা সূত্র পাইছো হচ্ছে, এখানে আমি সাইডে লিখে রাখি, জি ইকুয়াল Gm/r², আর জি ইকুয়াল পাইছো 4/3πρgr। আর এফ ইকুয়াল Fg ইকুয়াল পাইছো Gmn/r², F equal Cn1m2/r²। এই তো এখন পর্যন্ত আমাদের জানা মতে এই কয়েকটা সূত্র আমরা পড়লাম, তাই না? এখন পর্যন্ত আমরা এই কয়েকটা সূত্রই পড়ছি। আমরা সাইডে লিখে রাখবো যে সূত্রগুলো পড়তেছি, এই সূত্রগুলো আমি সাইডে সাইডে লিখে রাখবো, যাতে করে তোমার ভিডিও শেষ পর্যন্ত যে তোমার স্ক্রিনশট নিলে ইজি হয় তোমার ক্লাসটা কি কি সূত্র পড়লা এগুলো একটা রিক্যাপ নেওয়া। এখন আসি, নেক্সট আমাদের যে কোশ্চেন গুলা পরীক্ষার মধ্যে আসে সেই কোশ্চেন গুলা একটু জানার চেষ্টা করি। কি কোশ্চেন আসে? একটা কোশ্চেন তুলি, দুটি বস্তুর ভর। কোশ্চেন নাম্বার 1, দুটি বস্তুর ভর দ্বিগুণ এবং দূরত্ব অর্ধেক করা হলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে? অপশন 1 2, অপশন 2 4, অপশন 3 6, অপশন 4 8। অ্যান্সারটা একটু আমাকে জানাও যে অ্যান্সারটা কি।
তোমরা যদি ক্লাস করতেছো, যদি যারা করতেছো অবশ্যই অ্যান্সারটা জানাও, আর না করলে বেটার। অ্যান্সারটা একটু আমাকে জানাও। ওকে, একজন অ্যান্সার করছো, দ্য অ্যান্সার ইজ 4। সো মেবি একজনই ক্লাসটা করতেছো, প্যারা নাই। বাকিরা হয়তো ঢুকতেছো আর বের হইতেছো। বাট লাইভ ক্লাস দেখার একটা ইম্পর্টেন্স আছে। তুমি হয়তো ভাবতেছো যে ভাইয়া পরে আমি তো রেকর্ড ক্লাসটা দেখে নিতে পারবো, সমস্যা নাই। যে সমস্যাটা সব থেকে বেশি হয় যে ধরো তুমি একটা লাইভ ক্লাস দেখতেছো, সে লাইভ ক্লাসটা তুমি 1 ঘন্টার মধ্যে পুরো টপিকটা দেখে নিতে পারবে। বাট যখন তুমি ভাবো যে ভাইয়া রেকর্ডেড ক্লাস তো পাবোই, তো পরে আমি রেকর্ডেড ক্লাসটা দেখবো, তখন যে সমস্যাটা হয় 1 ঘন্টা রেকর্ডেড ক্লাস দেখতে গেলে তোমার 4 ঘন্টা সময় দেয়। কেন যায় বলি? অ্যাটেনশন স্প্যান। তুমি যখন লাইভ ক্লাস দেখতেছো তুমি আমার সাথে লাইভ ফ্লোতে চলতে পারতেছো, বাট যখন তুমি রেকর্ডেড দেখতেছো তখন তোমার অন্য জায়গায় মনোযোগ চলে যায়, অন্য অন্য চিন্তা ভাবনা তোমার মাথায় আসে, যার কারণে তোমার লাইভ ক্লাস না দেখে যারা রেকর্ডেড ক্লাস দেখে তাদের দেখবা যে কোনো কিছু কমপ্লিট করাও অনেক বেশি দেরি হয়ে যায়। সো আমি হাইলি রেকমেন্ড করবো যে লাইভ ক্লাস যারা যতজনই দেখো পুরাটা দেখার চেষ্টা করবা। মাঝখান থেকে পরে দেখবো এই চিন্তা ভাবনা যদি করো, সেক্ষেত্রে লস তোমারই, ক্ষতি তোমারই, আমার লাভ লস কিছু নেই, কারণ আলটিমেট তুমি তো হয়তোবা আমার লাইভ ক্লাসটাই দেখবা, সো প্যারা তো নাই। এখন আসি নেক্সট জিনিস, নেক্সট কোশ্চেনে, নেক্সট টপিকে আমরা যাই, মহাকর্ষীয় বিভব সংক্রান্ত। তো একটু আগেই আমরা হচ্ছে মহাকর্ষীয় বিভব, এখানে আমরা একটু আগে দুইটা সূত্র পাইছি। একটা হলো জি ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার, আর একটা হলো জি ইকুয়াল 4/3 পাই রো জি আর। এখন এর বাদে যেই কোশ্চেন তোমার দরকার পড়ে, যেই সূত্রগুলো দরকার, ধরো এটা একটা পৃথিবী, এইখান থেকে এই উচ্চতায় আরেকটা বস্তু আছে, এই উচ্চতায় একটা বস্তু আছে। এবার পৃথিবীর পৃষ্ঠে নাই, সে বস্তুটা আছে এই উচ্চতায়। সেই ক্ষেত্রে তোমার ওই বস্তুটার উপর অভিকর্ষ ত্বরণ কত ক্রিয়া করবে? সেই বস্তুর উপর অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করবে জি ইকুয়াল জিএম, একবারই সিম্পল, আর প্লাস এইচ স্কোয়ার। এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ আর এটা হলো এইচ। সো এটা এখন এই জায়গা থেকে তোমার একটা সম্পর্ক এস্টাবলিশ করতে হবে। সেই সম্পর্কটা হলো, ধরো এই উচ্চতায় জিএইচ এবং ভূপৃষ্ঠে আমার অভিকর্ষ ত্বরণ হলো জি। এই উচ্চতায় হলো জিএস এবং ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হলো জি। তো জিএস বনাম জি যদি আমি একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি, সে সম্পর্কটা কেমন আসবে? জিএম আর প্লাস এইচ এর উপর স্কোয়ার জিএম বাই আর স্কোয়ার। সো জিএস বাই জি ইকুয়াল তোমার হবে আর বাই আর প্লাস এইচ, তার উপর হলো স্কোয়ার, এন্ড ফাইনাল অ্যান্সার ইজ জিএস। তোমার এই সূত্রটাও লাগবে, এই সূত্রটাও নোট ডাউন করো। তো আমরা এটা একটু সাইড নোট করে রাখি, জিএস বাই জি ইকুয়াল জিএম সরি আর বাই আর প্লাস এইচ, তার উপর হোল স্কয়ার। এটা হলো এই উচ্চতায় জি বনাম জি এর সম্পর্ক। এই জায়গা থেকে তোমার আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো লেখচিত্রের গ্রাফ।
আচ্ছা, লেখচিত্র যদি আসে সেই ক্ষেত্রে তোমার লেখচিত্র কেমন হবে? ধরো এইদিকে আর এইদিকে হলো জি, সেই ক্ষেত্রে আমার লেখচিত্রটা দেখতে কিরূপ হবে? যেমন হয় এমন একটা লেখচিত্র হবে এবং সরি লেখচিত্রটা বেসিক্যালি এমন হবে, আমি একটু বুঝাই। এই পর্যন্ত ধরো আর, এবং এটা হলো এইচ, দূরত্ব বাড়তেছে। তো লেখচিত্রটা যেমন হয় এমন। ওকে, এবার আসি এবং এর বনাম, এর পরবর্তীতে আমরা যে কোশ্চেনটা এখান থেকে, এটা হচ্ছে সিমultaneously বার, এটা হলো লেখচিত্র। কেন এই জিনিসটা আমরা একটু পরে দেখব, তার আগে আমরা একটু এটার সাথে এটা দেখি যে আমার ধরো আর ভূপৃষ্ঠে যখন আর আর ব্যাসার্ধে আছে, পৃথিবী যখন আর ব্যাসার্ধে আছে, তখন আমার সর্বোচ্চ পরিমাণ অভিকর্ষ ত্বরণ সংঘটিত হবে। যখন আর ব্যাসার্ধে আছে তখন সর্বোচ্চ অভিকর্ষ ত্বরণ পাইতেছে। এরপর যখন ডিস্টেন্স বাড়তেছ সেই ক্ষেত্রে তোমার অভিকর্ষ ত্বরণ হ্রাস পাইতেছে। সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ এইভাবে ধীরে ধীরে হ্রাস পাইতেছে এবং এই সম্পর্কটাকে জি সমানুপাতিক 1/r²। আর এখান থেকে সিমিলটেনিয়াসলি কেন বাড়ে এটা আমরা একটু পরেই দেখতেছি। ওকে, আমরা একটা সূত্র দেখছিলাম না একটু আগে, জি ইকুয়াল 4/3 পাই রো জি আর। এটা হলো ভূপৃষ্ঠে একটা অভিকর্ষ ত্বরণ। এইচ উচ্চতা, এইচ গভীরতায় যদি অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে চাও, এখানে এটা ভূপৃষ্ঠ, তো তোমার হলো এই পয়েন্টে, এটা হলো এখান থেকে এটা ধরো এইচ আর এটা হলো আর, সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ হলো জি ইকুয়াল 4/3 পাই রো জি আর মাইনাস এইচ। এটা হলো অভিকর্ষ ত্বরণ। আই হোপফুলি যে তুমি হচ্ছে জিনিসটা বুঝতে পারছো। এখন এইখান থেকে যদি আমি ফর্মুলেট করি, জি সমানুপাতিক হলো আর মাইনাস এইচ। ওকে, তার মানে তোমার গভীরতা যত বাড়তেছে, তোমার ধীরে ধীরে আর এর দিকে যত যাইতেছে, তোমার অভিকর্ষ ত্বরণটাও কিন্তু সিমিলটেনিয়াসলি বাড়তেছে। দেখো, এই জন্যই আমার লেখচিত্রটা দেখতে এমন হয়েছে। ওকে, দেন এভাবে করছে, একটা সময় বাড়তেছে সমানুপাতিক, দেন এভাবে প্যারাবোলিক হয়ে গেছে। এটাই হলো লেখচিত্রটার ভিতরের কাহিনী। আর এই সূত্রটা হলো এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ, এটা লিখে রাখো, এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ। এবার চলো আমরা আরেকটা সূত্র দেখে আসি। জি ইকুয়াল, তাহলে আমার সূত্র হলো জি ইকুয়াল 4/3 পাই রো জি আর মাইনাস এইচ। এটা আরেকটা সূত্র পাইলাম। এবার আসি, ধরো ভূপৃষ্ঠে একটা অভিকর্ষ ত্বরণ হলো জি, এবং এটা তোমার হলো এইচ গভীরতা। তোমার কাছে জানতে চেয়েছে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ তোমাকে দেওয়া আছে এবং তোমাকে এইচ গভীরতায় যে তোমার সেই অভিকর্ষ ত্বরণের সম্পর্ক বের করতে বলতেছে। সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো? সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা তুমি কিভাবে ক্যালকুলেট করতে পারো? জাস্ট লাইক যে জিতে তোমার অভিকর্ষ ত্বরণ কত, যখন আর এ আছে 4/3 পাই রো জি আর, এবং জি এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ হলো 4/3 পাই রো জি আর মাইনাস এস। এই দুটা জিনিস ভাগ করে দিলে, আমার এই দুটা যদি ভাগ করে দেই, তাহলে আমার আছে 1/h, এটা 1 মাইনাস h/r। সো এইখান থেকে তুমি ফর্মুলেট করতে পারো আরেকটা সূত্রে, যে এইচ গভীরতা এবং ভূপৃষ্ঠের ত্বরণ যদি তোমাকে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে তুমি এইচ গভীরতায় যে কোন একটা বস্তুর অভিকর্ষ ত্বরণ বের করতে পারবা। এই আর একটা সূত্র এখানে সাইডে লিখে রাখো, জি এইচ ইকুয়াল জি 1 মাইনাস h/r। ওকে, এখান থেকে আমার কি টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেন গুলো একটু দেখার চেষ্টা করি। জিনিস তো দেখলাম, তো কোশ্চেন কি ধরনের আসতে পারে একটু দেখি।
প্রথম কোশ্চেন, কত উচ্চতায় অভিকর্ষ বল ভূপৃষ্ঠের অর্ধেক? তোমাকে কোশ্চেন দিছে, বলছে কত উচ্চতায় অভিকর্ষ বল ভূপৃষ্ঠের অর্ধেক। ভূপৃষ্ঠে অভিকর্ষ বল যদি হয় জি, তো জিএইচ উচ্চতায় আমার বলছে হাফ জি। এই সম্পর্কটা বুঝো কিনা? তোমাকে বলছে কত উচ্চতায় ভূপৃষ্ঠ অভিকর্ষ বল ভূপৃষ্ঠের অর্ধেক, সো জিএস ইকুয়াল হাফ জি। একটু আগে আমরা একটা সূত্র দেখে আসছি। সূত্রটা হলো, দেখো এইচ উচ্চতায় জি এবং জি দাসের মধ্যে সম্পর্কের সূত্র এটা। তার মানে হলো জিএস বাই জি ইকুয়াল আর বাই আর প্লাস এইচ এর উপর হোল স্কোয়ার। আমাকে বলছে কত উচ্চতায় অভিকর্ষ বল ভূপৃষ্ঠের অর্ধেক, তার মানে হাফ আর বাই আর প্লাস এইচ তার উপর হোল স্কোয়ার। আর বাই আর প্লাস এইচ ইকুয়াল হলো 1/√2। দেন তোমাকে এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। আর প্লাস এইচ ইকুয়াল √2 আর এইচ ইকুয়াল হলো √2 মাইনাস 1 আর, সো এইচ ইকুয়াল হবে 0.41 আর। দ্যাটস দ্য অ্যান্সার। কিভাবে বের করতে হয় সেটা দেখো। তো তোমাকে আবার কোশ্চেনটা আমি আরেকবার বোঝানোর চেষ্টা করি। কি বলছে, কত উচ্চতায় অভিকর্ষ বল ভূপৃষ্ঠের অর্ধেক। তো আমার কাজ কি, আমাকে কি জিজ্ঞেস করছে, উচ্চতা চাইছে, এইচ চাইছে। ওকে, সেই ক্ষেত্রে আমার সম্পর্ক দেওয়া ছিল জিএস বা ইকুয়াল হাফ জি, তাই না? ভূপৃষ্ঠে যদি আমার অভিকর্ষ স্তরণ হয় জি, জিএস হবে হাফ জি। দেন আমি সূত্র ফেলছি, আমার এই সূত্র ফেলছি, অ্যান্ড জাস্ট ক্যালকুলেশন, সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। নেক্সট কোয়েশ্চেনে আসি। Q2 কত গভীরতায় এগুলো প্রতিটা কোশ্চেনই কিন্তু কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসা একটা কোশ্চেন। সো হয়তো মনে হতে পারে না ইজি কোশ্চেন, বাট প্রতিটা কোশ্চেনই নেই কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসছে। এর আগে যেটা করাইলাম সেটা জেইউতে আসছিল, সো এখন যেটা করাইতেছি এটাও তোমার জিএসটি তে আসা একটা কোশ্চেন। কত গভীরতায় মহাকর্ষ বল অভিকর্ষ বল কত গভীরতায় বল ভূপৃষ্ঠের 1/4 বলছে, কত গভীরতায় মহাকর্ষ বল ভূপৃষ্ঠের মহাকর্ষ বলের 1/4 হবে। সেম জিনিস আমার যেটা, এই যে এফজি যেটা মহাকর্ষ বল আর যেটা জি, এই দুটা তো সমানুপাতিক, একই জিনিস, কারণ আমি তো আলটিমেট ভাগই করব। সো আমার যে জিএইচ, এটাকে যদি আমি এম দ্বারা গুণ করে দেই তাহলে আমার মহাকর্ষ বলটা চলে আসে। তার মানে আমার সিমিলার জিনিস জিএইচ এর সূত্রটা ফেললেই হতেছে। তো এম জিএইচ যেটা আর জি এম জিএস, দেখো এম জি এই দুটার অনুপাত আর জিএস বাই জি এর অনুপাত সেম না? তার মানে কি, আমার এমজিএস বাই এমজি যদি বলে 1/4, জিএস বাই জিও বলছে আমার 1/4, এই জিনিস বুঝো কিনা আগে এটা চিন্তা করো। মহাকর্ষ বল এমজিএস এমজি দুটার অনুপাত বলছে 1/4, কত গভীরতায় মহাকর্ষ বল ভূপৃষ্ঠের 1/4 ধরলাম। জিএস হলো আমার, এমজিএস হলো এইচ গভীরতায় মহাকর্ষ বল। এই যে এটা একটা পৃথিবী হলে এটার এইচ গভীরতায় আমার হলো মহাকর্ষ বল, আমি বলতেছি এমজিএস, এবং ভূপৃষ্ঠে মহাকর্ষ বল এমজি। সো এটার অনুপাত যদি 1/4 বলে, জিএস বাই জি এর অনুপাত তো 1/4। তার মানে আমি এই সূত্র যদি ফেলি তাহলে তো আমার অ্যান্সারটা হয়ে যাইতেছে, তাই না? কিভাবে ফেলবো, জাস্ট দেখো 1/4 ইকুয়াল বলা আছে 1 মাইনাস এইচ বাই আর, সো এইচ বাই আর ইকুয়াল 1 মাইনাস 1/4, এইচ ইকুয়াল 3r/4, দ্যাটস দ্য অ্যান্সার। বুঝছো? বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাও যে বুঝতেছো কিনা, যারা ক্লাসটা করতেছে অ্যাকচুয়ালি।
নেক্সটে আমরা যেই টপিকটা একবারে আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি, আর মাত্র দুইটা টপিক বাকি আছে। একটা হলো মুক্তিবেগ আর একটা হলো বেগের উপগ্রহের বেগ সংক্রান্ত ম্যাথ। সো মুক্তিবেগ মুক্তিবেগ মুক্তিবেগের আগে আমি একটু কনসেপ্ট বলি। মুক্তিবেগ কাকে বলে? যে সর্বনিম্ন গতিতে কোন একটা বস্তুকে ছুঁড়ে মারলে পৃথিবীর অভিকর্ষ বলকে অতিক্রম করে চলে যাবে। যে সর্বনিম্ন বলে, যে সর্বনিম্ন গতিতে কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারলে, দেখো ধরো তুমি এটাকে একটা টানতেছো, হ্যাঁ, এটা কখন ছিঁড়বে? যে এটার একটা মধ্যকার দৃঢ় শক্তি আছে, দৃঢ়তা শক্তি আছে বলো, বা স্থিতিস্থাপকতা আছে, সেই স্থিতিস্থাপকতাকে ক্রস করতে পারলে সেই জিনিসটা ভেঙে যাবে। তো তুমি যখন ক্রস করতেছো, ধরো 20 নিউটন বল প্রয়োগ করছো, তো 20 নিউটনই হলো তোমার শক্তি, এবং এই 20 নিউটনের জন্যই ধরো এটা ভাঙে যায়। তো 20 নিউটনের উপর যদি বেশি বল প্রয়োগ করো, 21 নিউটন, তারপরে এই জিনিসটা ভাঙে যাবে না। এই জন্যই বলা হইতেছে যে এই সর্বনিম্ন বল প্রয়োগে বা যে সর্বনিম্ন বেগ প্রয়োগে কোনো বস্তুর উপর প্রয়োগ করা হলে বস্তুটা পৃথিবীর বন্ধন ছিন্ন করে চলে যাবে, তাকেই বলা হইতেছে মুক্তিবেগ। এখান থেকে ধরো বল প্রয়োগ করতেছি করতেছি করতেছি, গতি দিতেছি দিতেছি, একটা পর্যায়ে একটা গতি অর্জন করবে যে গতিতে এ আর পৃথিবীতে কখনোই ফিরে আসবে না, এবং সেই গতিবেগটা পৃথিবীর জন্য হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। 11.2 কিলোমিটার পার সেকেন্ড মুখস্থ রাখবা। এটা হলো পৃথিবীর মুক্তিবেগ। আর মুক্তিবেগ সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেটা দেখো, দুটো সূত্র আছে। একটা হলো ভি ইকুয়াল রুট ওভার 2gm/r, আরেকটা হলো ভি ইকুয়াল রুট 2g/r। এই তো, এই দুটা সূত্র তোমার অবশ্যই জানতে হবে। ভি ইকুয়াল আমরা দুটো সূত্র পাইলাম, রুট 2gm/r আর হলো রুট 2g/r। এখন যে জিনিস পরীক্ষার মধ্যে সে জ্ঞানজাম পাকায় দেয় সেটা একটু দেখার চেষ্টা করি। ভাই এখানেও তো আর আছে, এখানেও আর আছে। এখন কোন একটা কোশ্চেনে ধরো বলছে যে ব্যাসার্ধ 4 গুণ করা হলে পৃথিবীর ব্যাসার্ধ 4 গুণ করলে ভি কত? এখন এই প্রথম সূত্র থেকে তো আমি জানি ভি সমানুপাতিক 1/√2r, আর এটা থেকে জানি ভি সমানুপাতিক √r। তাহলে ভাই আমি এই সূত্র ফেলবো নাকি এই সূত্র ফেলবো? কোন সম্পর্কটা অ্যাকচুয়ালি সত্য, এই জিনিসটা বোঝার আছে। তোমাকে যেটা জানতে হবে, মেইন সূত্রটা কিন্তু এটাই, এখান থেকে ফরম্যাট করে এই সূত্র নিয়ে আসা হয়েছে। দ্যাটস নট মিন যখন তোমাকে বলতেছে ব্যাসার্ধ বাড়তেছে, স্কেপ ভেলোসিটি সর্বদা ব্যাসার্ধের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক স্থাপন করে। সো এটাই সেই সূত্র, তোমার এই সূত্র ফেলা যাবে না। এটা অনেকেই ভুল করে, অনেকেই ভাবে নেয় যে হয়তো বা এটা ফেললেই হয়ে যাবে, বাট এটা ফেললে হবে না। তোমাকে এই জিনিসটা, এই সম্পর্কটা কিন্তু এই জায়গা থেকে আসছে। আরেকটা জিনিস লক্ষ্য করো, স্কেপ ভেলোসিটি সব সময় গ্রহের গ্রহের ভর এবং ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে, নট তোমার যেই বস্তুটা নিক্ষেপ করতেছ সেই বস্তুটার ভর, সেই বস্তুটার ব্যাসার্ধের উপর। সো এই জিনিসটা কেয়ারফুলি হ্যান্ডেল করবা। পরীক্ষার মধ্যে এই কোশ্চেন গুলো দেয় যে অনেক সময় বলে যে কোনো একটা বস্তুর ভর বৃদ্ধি করলাম, স্কেপ ভেলোসিটি কেমন চেঞ্জ হবে। তুমি হয়তো বা এরকম তুমি ভাবতেছো এটা তো সমানুপাতিক ভরের সাথে, তো আমি রুট করে দিলাম। না, তুমি একটু মাথা ঠান্ডা করে চিন্তা করো, স্কেপ ভেলোসিটি সবসময় ভর এবং ব্যাসার্ধের উপর ডিপেন্ড করতেছে, এবং এটা তার মেইন সূত্র, এটা হলো কনভার্টেড সূত্র। তো যখনই কোনো সম্পর্ক স্থাপন করবা সবসময় এটা দিয়ে করবা। স্কেপ ভেলোসিটি, স্কেপ ভেলোসিটি জিনিস লিখে রাখো, স্কেপ ভেলোসিটি সমানুপাতিক রুট এম, স্কেপ ভেলোসিটি সমানুপাতিক 1/√r, যাতে পরে জ্ঞান জানা লাগে। এই সূত্রটা কেন লাগতেছে? ম্যাথ করার জন্য আমাদের কনভার্ট করে নিয়ে আসছে। কারণ জি ইকুয়াল হলো জিএম বাই আর স্কোয়ার। সো জিএম যেহেতু ধ্রুবক, তুমি সব জায়গায় বলতে পারো জি আর স্কোয়ার। সো এই জিএম এর জায়গায় জি আর স্কোয়ার বসানোর ফলে এই সূত্রটা চলে আসে। এটা কনভার্টেড একটা সূত্র, কিন্তু মেইন সূত্র এটা। এখন আমরা এটা কোশ্চেন দেখবো, সেই কোশ্চেনে অ্যান্সার করবো।
যারা লাইভটা দেখতেছো অবশ্যই অ্যান্সার করবা, আই হোপ সো। একটি বস্তুর ভর, দৈর্ঘ্য, ব্যাসার্ধ 4 গুণ করলে ভি কত গুণ হবে? 1 2 2 4 3 সেম 4 8। এই কোশ্চেনটার অ্যান্সার করো, যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছে অ্যান্সার করো। দ্রুত অ্যান্সার করো, আই থিংক অ্যান্সারটা করতে পারবা। অন্য অ্যান্সার করছো যে হচ্ছে 2। এটা একটু ট্রিকি কোশ্চেন ছিল, যে কোনো একটি বস্তুর ভর 2 গুণ ব্যাসার্ধ এবং 4 গুণ করলে ভি কত গুণ হবে। আমি একটু আগে বলছিলাম যে কোনো এসকেপ ভেলোসিটি, তুমি সূত্রটা জাস্ট লক্ষ্য করো। এসকেপ ভেলোসিটি হলো ভি ইকুয়াল রুট টু জিএম বাই আর অথবা রুট টু জিএম। এসকেপ ভেলোসিটি ডিপেন্ড করতেছে অনলি গ্রহের ব্যাসার্ধ এবং গ্রহের ভরের উপর, নট দ্য বস্তু। সো দ্য অ্যান্সার ইজ সেম। বস্তুর ভর যদি 100 গুণ করো তারপরও এসকেপ ভেলোসিটি তোমার সেম থাকবে। মাথার মধ্যে এটা জাস্ট লিখে রাখো, এই জিনিসটা ট্রিকি এবং এটা তোমাকে মাঝে মধ্যে ঝামেলা করে। অন্য একটা জিনিস জিজ্ঞেস করছিলাম না আমাকে, যে 6 নম্বর সূত্র দিয়ে করা যাবে কিনা ম্যাথটা, কোন ম্যাথ জানি, এর আগের গভীরতার ম্যাথ না। গভীরতার ম্যাথ তোমার যেটা যদি গভীরে থাকে, কোনো বস্তু গভীরে যায়, সেক্ষেত্রে এই সূত্র দিয়ে ম্যাথটা করতে হবে, এইচ গভীরতায়। আর এইচ উচ্চতায় গেলে তখন 6 নম্বর সূত্র ফেলবা। শিলাও বলছো যে 4, বাট দ্য অ্যান্সার ইজ 4 না। তোমাকে একটু আগে বলছি যে এই ধরনের ট্রিকি কোশ্চেন গুলো একটু খেয়াল করে, একটু লক্ষ্য করে পরীক্ষার মধ্যে দাঁড়ানোর চেষ্টা করবো, কারণ পরীক্ষার মধ্যে এরকমই ট্রিকি কোশ্চেন দেবে। সো আবার বলি যে কোনো একটা গ্রহের এসকেপ ভেলোসিটি ডিপেন্ড করে সেই গ্রহের ব্যাসার্ধ এবং সেই গ্রহের ভরের উপর, নট কোন যেই বস্তুটা নিক্ষেপ করতেছো সেই বস্তুটার ভর অথবা ব্যাসার্ধের উপর। সো নেক্সট এর টপিকে আমরা যাই, এবং আমরা প্রায় ক্লাসটা শেষের দিকে চলে আসছি। উপগ্রহের গতি সংক্রান্ত এই টপিকটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, বাট জানা উচিত। উপগ্রহর গতি সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং এর জন্য এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই বাট ফর অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশনের জন্য এই টপিক থেকে খুব কম কোশ্চেন আসে। তো আমরা একটু দেখি, টপিকটা জানা থাকা অবশ্যই উচিত। প্রতিটা টপিকই তোমার জানা উচিত, কোনটা টপিক কম বা বেশি এমন ভাবে এই সময় প্রিপারেশন নেওয়া উচিত না, যেহেতু তোমার হাতে সময় আছে। তোমার এই মুহূর্তে সবগুলো টপিকই অলমোস্ট সেম ইম্পর্টেন্ট দিয়ে পড়া উচিত। দেন যখন তুমি রিভিশন টাইমে যাবো, অর্থাৎ লাস্ট মান্থ রিভিশন, তখন তোমার দরকার পড়ে ইম্পর্টেন্ট টপিকগুলো ক্র্যাক করে পড়া। ওকে, তো উপগ্রহের গতি সংক্রান্ত, ধরো এটা পৃথিবী,
এইচ উচ্চতায় একটা উপগ্রহ স্যাটেলাইট ঘুরতেছে, ঠিক আছে? এই স্যাটেলাইটটা কত বেগে ঘুরতেছে, এখান থেকে কি ধরনের কোশ্চেন হয়, এই স্যাটেলাইটটার বেগ কত, এই স্যাটেলাইটটার পর্যায়কাল কত, এবং এই স্যাটেলাইটটা কত উচ্চতায় ঘুরতেছে, এটা যে এইচ উচ্চতায় ঘুরতেছে এটার মান কত, এই স্যাটেলাইটটা যে পুরাটা ঘুরে এই জায়গায় আসবে সেটা টি কত, পর্যায়কাল কত, এবং তোমাকে এই কয়টা কোশ্চেনই করবে। এখন আমার সূত্র হলো এই স্যাটেলাইটটার যে বেগটা ভি, এটাকে বলা হয় রৈখিক বেগ, ভি ইকুয়াল হলো root over gm by r plus h, gm by r plus h। আবার দেখো root over gm by r plus h, এসকেপ ভেলোসিটিতে কিন্তু এখানে root to gm ছিল, রুট দেখো এসকেপ ভেলোসিটি সূত্রে 2 gm by r ছিল, বাট এখানে রুট নাই, সো এটার থেকে ওটার পার্থক্য এতটাই, gm r plus h, ঠিক আছে? এখন এরপর পর্যায়কালের সাথে সম্পর্কের যে সূত্রটা সেটা হলো v ইকুয়াল twice pi by t r plus h। তো তোমার v সমানুপাতিক 1 by t, এই জিনিসটা জানতে হবে। এরপরে যে জিনিস জানতে হবে সেটা হলো h বের করার সূত্র, h ফর্মুলেশন, h gmt স্কয়ার বাই 4 pi স্কয়ার 1/3 মাইনাস r। h এর সাথে তোমার সম্পর্ক হলো t স্কয়ার বাই 3। এই যে এই কয়েকটা সম্পর্ক, এই সম্পর্কগুলো স্থাপন করা জানতে হবে। এখান থেকে কি ধরনের কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন গুলো আসে এক এসকেপ ভ্যালু, এই ভেলোসিটির সাথে এসকেপ ভেলোসিটি কত গুণ বৃদ্ধি এবং কত গুণ কম। দেখো এটাতে রুট টু নাই, এসকেপ ভেলোসিটিতে রুট টু আছে। তোমার একটা কোশ্চেন দেয় যে কত বৃদ্ধি করলে একটা বস্তু ধরো ভি বেগে এখানে ঘুরতেছে, ভি রুট ওভার জিএম বাই ধরো আর প্লাস এইচ। তো তোমাকে কোশ্চেনটা করে এটাকে কত বেগ বৃদ্ধি করতে পারলে, কত পার্সেন্ট বেগ বৃদ্ধি করতে পারলে আমার বস্তুটা পৃথিবীর বন্ধন ছেড়ে চলে যাবে, মানে এসকেপ ভেলোসিটি অর্জন করতে পারবে। সেটা কত গুণ হয়, রুট টু গুণ হয়, রুট টু গুণ বৃদ্ধি করতে পারলে, এটা মনে রাখবা, রুট টু গুণ বৃদ্ধি করলে মুখস্থ বুঝায় যে তোমার হলো ভি ইকুয়াল হলো রুট ওভার জিএম বাই আর এইচ, আমরা এখন চিন্তা করতেছি না ধরো, আর এসকেপ ভেলোসিটি হলো রুট ওভার জিএম বাই আর, রুট টু জিএম বাই আর। তোমাকে বলে যে ধরো এই উচ্চতায় একটা বস্তু ঘুরতেছে, তার বেগ কত গুণ বৃদ্ধি করলে সে পৃথিবীর বন্ধন ছেড়ে চলে যাবে বা কোনো একটা গ্রহের বন্ধন ছেড়ে চলে যাবে। তো কোনো একটা গ্রহের বন্ধন ছেড়ে চলে যাবে তার এসকেপ ভেলোসিটি অর্জন করলে। তো এই দুটো যদি আমি ভাগ করে দেই তাহলে হয় ভি বাই ভি রুট টু, তাই না? হ্যাঁ, তো ভি ইকুয়াল হলো রুট টু ভি, মানে ভি ইকুয়াল 1 বাই রুট টু। এই জিনিস তুমি রুট টু গুণ যদি বৃদ্ধি করতে পারো সে স্কেপ ভেলোসিটি অর্জন করবে, স্কেপ ভেলোসিটি অর্জন করবে রুট টু গুণ বৃদ্ধি করলে। এবং কত পার্সেন্ট বেগ বৃদ্ধি করলে যদি বলো সেক্ষেত্রে আমার হচ্ছে রুট টু, এখন আমার ভি, ভি আগে ছিল কত ভি, তো এই দুটো বাদ দিলে কত হয়, রুট টু মাইনাস ওয়ান, 0.414 ইন্টু 100, 41.4% যদি বৃদ্ধি করো তাহলে তোমার হচ্ছে পৃথিবীর বন্ধন ছেড়ে চলে যাবে। তো কোশ্চেন কি হয়, কোশ্চেন গুলা তুলো এবং অ্যান্সার গুলা লিখে রাখো পরীক্ষার মধ্যে, যদি এগুলো মনেও না থাকে কিভাবে বের হইতেছে, বাট এমসিকিউ এর জন্য যে জিনিসটা বললাম এটা তোমার মনে রাখতে হবে। তো আমি কোশ্চেনটা একটু বলি তোমাকে, আবার রিক্যাপ করে বলি। কোশ্চেন 1, কত এইচ উচ্চতায় ভি বেগে চলো গতিতে চলমান উপগ্রহর বেগ কত গুণ করলে উক্ত গ্রহর বন্ধন
ছিন্ন করবে। এটার অ্যান্সার হলো √2। কোশ্চেন কি, এইচ উচ্চতায় ভি বেগে ভি গতিতে চলমান কোন একটা উপগ্রহ, যে এইচ উচ্চতায় ভি গতিতে চলমান কোন একটা উপগ্রহ বেগ কত গুণ বৃদ্ধি করলে সে উক্ত গ্রহের বন্ধন ছেড়ে ছিন্ন হয়ে চলে যাবে? √2 গুণ। কেন? যে এসকেপ ভেলোসিটির সাথে এটার √2 কম বেশি। দেখো এটার সাথে এটা √2 কম বেশি। এরপর তোমাকে বলে এটা কত গুণ না বলে যদি বলে কত পার্সেন্ট বৃদ্ধি করলে, কত পার্সেন্ট বৃদ্ধি করলে, সেটা 41.14। সেটা কিভাবে? √2 - 1, এটা কত? তাহলে হয় 0.414, এটাকে 100 দ্বারা গুণ করো, 41.414 এমন করেই আসে। সো 41.4 এটি, সরি। তো এখান থেকে এই টাইপের কোশ্চেন আসে। আর যে কোশ্চেন গুলো আসে সেটা হলো যে তোমার ভি এর সাথে সমানুপাতিক সম্পর্ক 1/t এবং এই সমানুপাতিক t2/3, এবং এই জায়গা থেকে ভার্সিটি অ্যাডমিশনে কম কোশ্চেন আসলেও তোমাকে অবশ্যই এই সূত্রগুলো জানা থাকা লাগবে, এবং এই সূত্র রিলেটেড যে ম্যাথগুলো আসে, যে ম্যাথগুলো ফর্মুলেশন করা যায়, সেই ম্যাথগুলো দেখার চেষ্টা করবা। আমি যেগুলো করিলাম এগুলো তো অবশ্যই, এর বাইরে আর কোনো সূত্র তোমার না জানলেও চলবে, এর বাইরে কোনো সূত্র থেকে আর অলমোস্ট সব কভার করা হয়েছে। এখন তোমার যে কাজটা হবে, তুমি কোশ্চেন ব্যাংকটা খুলবা আজকেই। কোশ্চেন ব্যাংক খুলে এই অধ্যায়ের যতগুলা, আচ্ছা তোমরা কোন কোশ্চেন ব্যাংক সলভ করতেছো বা কোন প্রিপারেশনের জন্য কোন ধরনের বই ইউজ করতেছো একটু আমাকে জানাও কমেন্ট করে। যে কোনো ধরনের বাজারের বই তুমি পড়তে পারো, সেটা হতে পারে নেটওয়ার্কের, জয়করি, উদ্ভাসের। আমি পার্সোনালি প্রিফার করি উদ্ভাসের বইটা। উদ্ভাসের যে ডিউ ইউনিট ক ক প্রশ্ন ব্যাংকের জন্য যেটা সবগুলোই আছে একসাথে। আচ্ছা এটা তো মুছে ফেললাম, এর আগে থেকে একটু স্ক্রিনশট দিয়ে নিও। আর এর বাইরে যেটা করতে হয় যে তোমাকে কোশ্চেন ব্যাংকটা পড়তে হবে, এবং ডিউ ইউনিট বা একটা ক প্রশ্ন ব্যাংক, মোটা কোশ্চেন ব্যাংক আছে না ঢাবির জন্য, সেটা আগে আজকে খুলবা। খুলে যে টপিকগুলো পড়াইছি আমি, সেই টপিকগুলো সবগুলো এখান থেকে কোশ্চেন সলভ করবো। সলভ করার পর যদি কোনো সমস্যা হয়, কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি জানাবা কমে মেসেজ করে যে এই কোশ্চেনটা বুঝতেছি না বা এইটা কিভাবে সলভ করব। সো আমরা চেষ্টা করব সেগুলোর অ্যান্সার যত দ্রুত দেওয়া যায় প্রোভাইড করা তোমাদের ক্ষেত্রে, এবং অন্য যারা আছে গ্রুপ মেম্বার তারাও যদি সলভ দিতে পারো অবশ্যই তোমরা হচ্ছে সলভ দিয়ে দিবা দ্রুততার সাথে। এতে করে তোমারও সলভ করার ক্যাপাবিলিটিস বাড়তেছে, এবং তোমারও প্রবলেম সলভিং স্কিল বাড়তেছে, এবং অন্যরও হেল্প পেতেছে। এই কাজটা তোমরা করো, নিজেরাই করো, এবং কেউ যখন দিবে না দেন আমরা চেষ্টা করবো তোমাদেরকে সেই সলভটা প্রদান করার। তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবা। এটা ইন্সপায়ার করে আমাদের যে তোমরা অনেক কষ্ট করে লাইভ ক্লাস নিয়েছি। আজকে অনেক একটু অসুস্থ, তারপরে ক্লাসটা নিলাম, যেহেতু আগে থেকে জানাইছিলাম যে ক্লাস নিব, আদারওয়াইজ এই মুহূর্তে ক্লাস নেওয়া পসিবল ছিল না। তো চেষ্টা করবা নিয়মিত লাইভ ক্লাসগুলো করার, কারণ নিয়মিত লাইভ ক্লাসগুলো করলে যেটা হবে যে তুমি একটা ফ্লোর মধ্যে থাকবা, এবং শুধু ক্লাস করলে হবে না, ক্লাস করার পর তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এবং অবশ্যই অবশ্যই তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। এন্ড দেন আমরা এক্সাম নিয়ে আসবো খুব সামনেই। তার আগে আমরা চাইতেছি যে তোমাদের যে প্রবলেমগুলো ছিল, যে যে অধ্যায়গুলো, সেই অধ্যায়গুলো শেষ করে দেওয়ার পর আমরা এক্সাম সিস্টেম চালু করব। সো তোমার এখন কাজ হবে ক্লাসগুলো রেগুলার করা এবং সেই টপিকের উপর প্রবলেমগুলো সলভ করা। তো ধন্যবাদ, এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।